No, 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 no. No, no, da, 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 da. Da, 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 dum. Da, 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 dum. ওহ উফ, নভেম্বর মাস এখনো আসেনি। ও বাবা, কিন্তু এর মধ্যেই যা হিম পড়তে লেগেছে, রাতে বেরোনো বন্ধ করে দিতে হবে। আরে আরে, দূরে ওটা কি? আশ্চর্য, একটা ঘোড়সওয়ার তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু মুখের সামনে একটা লণ্ঠন ধরে আছে নাকি? না হলে এত আলো? কি সর্বনাশ! এ তো লণ্ঠন নয়, লোকটার মাথার জায়গায় দাও দাও করে আগুন জ্বলছে। ঈশ্বর, এ তো মানুষ নয়, এ তো সেই Asian horseman. মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনছেন ওয়াশিংটন আর্ভিংয়ের রচনা অবলম্বনে দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। 1819 সালে প্রকাশিত এই গল্পটিকে আমেরিকান লোকগাথার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি বলে গণ্য করা হয়। সত্যিই কি নিউ ইয়র্কের এক নিঝুম টিলাবেষ্টিত উপত্যকায় নেমে এসেছিল কোনো অপ্রাকৃতিক মায়া? জানতে হলে শুনতে থাকুন দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। হাডসন নদীর পূর্ব তীর বরাবর বিস্তীর্ণ ট্যাপেন্সি উপসাগরের কূলে ট্যারি টাউন নামের একটা ছোট্ট শহর আছে। এই নামটা আশেপাশের গ্রামাঞ্চলের মহিলাদের দেওয়া, কারণ তাদের স্বামীরা শহরের হাট বাজার বসবার দিনগুলোতে সারা দিন ওখানকার সরাইখানায় আড্ডা দিয়ে ট্যারি করতেন, অর্থাৎ তুচ্ছ কারণে সময় নষ্ট করতেন। শহর থেকে মাইল কয়েক দূরে উঁচু পাহাড়ে ঘেরা একটি ছোট্ট উপত্যকা রয়েছে। এমন মনোরম আর নির্জন জায়গা আজকের পৃথিবীতে বিরল। ঝর্ণার কুলকুল, কোকিলের কুহু আর কাঠঠোকরার ঠকঠক ছাড়া আর কোনো কিছু শব্দই এই একখণ্ড প্রাকৃতিক স্বর্গে শোনা যায় না। এমন নিঝুম শান্ত পরিবেশের কারণে উপত্যকার নাম হয়েছে স্লিপি হলো। জায়গাটা সম্পর্কে নানা রকম কিংবদন্তি চালু ছিল। সরাইখানায় বসে শহরের অলস আড্ডাবাজরা মাঝে মধ্যেই এ বিষয়ে তর্ক জুড়ে দিত। থামো দেখি, গত 25 বছর ধরে একই ভুলভাল গল্প শুনে শুনে কান পচে গেল। ওহে, আমার বাবা নিজে আমায় বলেছিলেন যে এই তল্লাটে ওলন্দাজরা আসার পরপরই স্লিপি হলোতে নানা রকম ভুতুড়ে উপদ্রব শুরু হয়। ডাচদের দলে একজন জার্মান জাদুকর ছিল, তার কারসাজিতে এই ওখানকার অপদেবতারা নড়ে চড়ে বসেছিল। আরে দূর দূর, তোমরা কিচ্ছু জানো না। আরে বাবা, মাস্টার হেনরি হাডসন এই জায়গাটা আবিষ্কার করেছেন আর কতদিন। ওলন্দাজরা আস্তানা গাড়ার ঢের আগে থেকে স্লিপি হলোতে অপদেবতারা জাগ্রত ছিল। তাই নাকি? সেই নেটিভ আমেরিকান চিফের কথা ভুলে গেলে? হ্যাঁ, তিনি তো কি সব তুকতাক আর বন্তর তন্তর দিয়ে এখানকার ভূতগুলোকে বশ করেছিলেন। তাই? হ্যাঁ, জানো না? এই অঞ্চলে প্রভাব বিস্তারকারী মায়ার উৎসটা কি তাই নিয়ে ট্যারি টাউনের লোকেদের যেমন জল্পনার শেষ ছিল না, তেমনি আবার এখানকার অলৌকিক শক্তির অস্তিত্ব সম্পর্কে কারুর কোনো সন্দেহও ছিল না। সবাই জানত কোনো এক প্রাচীন রহস্যময় জাদু স্লিপি হলো উপত্যকা আর তার অধিবাসীদের আজও আচ্ছন্ন করে রেখেছে। স্থানীয় মানুষরা দৈনন্দিন জীবনেও কেমন একটা আবছা ঘোরের মধ্যে চলাফেরা করেন। মাঝে মধ্যেই তারা বাতাসে ভেসে আসা অশরীরী কণ্ঠের ফিসফাস আর মহাজাগতিক সুর শুনে শিউরে ওঠেন। কত স্থানীয় উপকথা যে যুগের পর যুগ ধরে
এখানকার মানুষের মুখে মুখে ফিরছে তার হিসেব রাখা মুশকিল। তবে এত শত কাহিনীর ভিড়েও একটি গল্প কিন্তু বহু যুগ ধরে প্রধান আসন দখল করে আছে। সেটি হল দ্য হেডলেস হর্সম্যানের কিংবদন্তি। সন্ধে হলেই গ্রামের ঘরে ঘরে বাচ্চারা তাদের মায়ের কোল ঘেঁষে এই অলৌকিক ঘোড়সওয়ারের গল্প শুনতে চাইত। আচ্ছা মা, ওই ঘোড়সওয়ারটাকে হেসিয়ান হর্সম্যান কেন বলা হয়? বলছি, হেসিয়ান মানে কি? ও মা, হেসিয়ান মানে জানো না? না তো। আচ্ছা, জার্মানিতে হেস নামের একটা রাজ্য আছে, ওখানকার লোকেদের বলে হেসিয়ান। ও, ওই লোকটা তো ওখান থেকেই এসেছিল। হেস থেকে এত দূরে আমেরিকায় কেন এসেছিল? এসেছিল কি সাধে? তখন আমেরিকার স্বাধীনতার লড়াই চলছে। হ্যাঁ, সেই সময় কত দেশের কত সৈন্য যে এখানে যুদ্ধ করতে এসেছিল তার কোনো লেখাজোকা নেই। ওই হেসিয়ান ঘোড়সওয়ারও ছিল তেমনই এক সৈনিক। তারপর 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 আবার কি, একদিন যুদ্ধ করতে গিয়ে লোকটা সোজা গিয়ে পড়ল কামানের মুখের সামনে, আর গোলার আঘাতে তার মুন্ডুটাই গেল উড়ে। ওরে বাবা, লোকটা কি তাহলে মরে গেল? তখনকার মতো তো মরলই, আর তার দেহটা আমাদের ওই পুরনো গির্জার কবরখানায় সমাধিস্থ করা হলো। কিন্তু সেই রাতেই গ্রামের লোকেরা শুনতে পেল স্লিপি হলোর জঙ্গলে ঘোড়ার খুরের টকবক শব্দ। কার ঘোড়ার খুর? প্রথমটায় কেউ বুঝতে পারেনি, কিন্তু এক পূর্ণিমার রাতে জঙ্গলের সরু রাস্তা দিয়ে এক পথিক ট্যারি টাউনের দিকে যাচ্ছিল। এমন সময় ঝড়ের মতো শোঁ শোঁ বাতাস বয়ে গেল তার চারপাশ দিয়ে। চমকে উঠে পিছন ফিরে তাকিয়েই রক্তহীন হয়ে গেল তার। জ্যোৎস্নার আলো এসে স্পষ্ট দেখল তার দিকে হাওয়ার গতিতে ছুটে আসছে একটা দৈত্যের মতো কালো ঘোড়া। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তারপরে? আর তার পিঠে বসে আছে একটা মুন্ডুহীন মানুষের ধর। ও বাবা গো, ও মা, মা বলছি, ও কি এখনো এইদিকে ঘুরে বেড়ায় নাকি? বেড়ায় বই কি, গ্রামের অনেক লোকজন দেখেছে রাতের বেলায় চার্চে যাওয়ার রাস্তার উপর দিয়ে উল্কার বেগে ছুটে যাচ্ছে সেই হেডলেস হর্সম্যান। হ্যাঁ, গ্রামের কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে তাহলে গভীর রাতে ঘোড়া ছুটিয়ে তার ঘরের জানলা দিয়ে হাত বাড়িয়ে তাকে টেনে নিয়ে যায় ওই ঘোড়সওয়ার। তাই কোনো রকম বাঁদরামি করবার আগে ভালো করে ভেবে দেখো, বুঝেছো? না 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 না, আমি আর কখনো দুষ্টুমি করব না মা। গুড বয়। স্লিপি হলোর এইসব কুসংস্কার কিন্তু ভীষণ ছোঁয়াচে। এই তল্লাটে মাসখানেক থাকলেই স্থানীয় জল বাতাস লেগে শহরের অতি বড় নাস্তিকও ঘোর বিশ্বাসী হয়ে ওঠে। এখানকার সেই ঝিমঝিমে আদিম মায়া তাদের দুদিনেই যেন আচ্ছন্ন করে ফেলে। তখন তারাও রাতের বেলায় একা রাস্তায় বেরোলে মাঝে মধ্যেই পেছনে তাকায়, রবিবারে গির্জায় যাওয়া শুরু করে। সেরকমই একজন মানুষকে নিয়ে স্থানীয় লোকেরা মাঝে মধ্যে রসিকতা করতে ছাড়ত না। আচ্ছা, আমাদের মাস্টার ইকাবট ক্রেন কি এখনো পর্যন্ত এখানকার হেসিয়ান ঘোড়সওয়ারের গল্প শুনেছেন? খেপেছো? মাস্টার ক্রেন নিজের ছায়া দেখে ভয় পান। তাকে এই স্কন্ধ কাটার গল্প শুনিয়ে পাড়া ছাড়া না করলে তোমার চলছে না বুঝি? তা যা বলেছো, লোকটা মহাভীতু। তা হতে পারে, কিন্তু ওর মতো পণ্ডিত মানুষও তো এইসব জায়গায় চট করে পা দেন না। উনি থাকাতে আমাদের গাঁয়ের কত উপকার হয়েছে বলো তো। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। ইকাবট ক্রেন ছিলেন স্লিপি হলো উপত্যকার একমাত্র স্কুল শিক্ষক। তার আদিবাড়ি কানেটিকাটে। প্রথম যখন এ তল্লাটে আসেন
তখন তার চেহারা দেখে মানুষের মনে বিশেষ ভক্তি জাগেনি। তার গড়নটা ছিল লিকলিকে আর তাল ঢেঙা, জামা কাপড়গুলো এতই ঢোলা যে হাত পাগুলো প্রায়ই তার মধ্যে হারিয়ে যেত। দেহের তুলনায় মাথাটা ছিল ঈষৎ ছোট আর চ্যাপ্টা ধরনের। কান দুটো বাদুড়ের মতো দুপাশে ডানা মেলে থাকত। তার চোখ দুটো ছিল সবুজ মার্বেলের মতো ঝকঝকে, আর নাকটা ছিল টিয়া পাখির মতো। ঝোড়ো হাওয়ার দিনে যখন মাঠ পার করে স্কুল বাড়ির দিকে যেতেন, তখন দূর থেকে দেখে তাকে একটা চলমান কাকতাড়ুয়া বলে ভুল করা অসম্ভব ছিল না মোটেই। গাছপালায় ঘেরা পাহাড়ের নির্জন পাদদেশে ছিল ইকাবট ক্রেনের কাঠের স্কুল বাড়িটা। বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট নদী, আর অদূরে দাঁড়িয়ে একটি প্রাচীন বার্চ গাছ। গ্রীষ্মের অলস দুপুরে এখান থেকে ছাত্রদের পড়া মুখস্থ করবার আওয়াজ ভেসে আসত। মাঝে মধ্যে অবশ্য মাস্টার ক্রেনের ধমক ধমক কিংবা বেতের বাড়ি মনোরম পরিবেশে একটু বিঘ্ন ঘটাত। উইলিয়াম, এই উইলিয়াম, হ্যাঁ হ্যাঁ মাস্টার ক্রেন। আমি এখানে গলা ফাটিয়ে পড়াচ্ছি আর তুমি লাস্ট বেঞ্চে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। বেশ মজা না? না না স্যার, আমি তো এই এই বইয়ের পাতাতে। চুপ! আমায় বুড়বক পেয়েছো? তোমার নাক ডাকার আওয়াজে গোটা ক্লাসের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। এই এসো, এক্ষুনি উঠে এসো এদিকে। কাম হিয়ার এট ওয়ান্স। কেন স্যার? কেন? কেন দেখতেই পাবে। ক্লাসে বসে ঘুমোনো তোমার বার করছি। এসো শিগগির। হ্যাঁ, হাত পাতো। হাত পাতো। হাত পাতো। ক্লাসে বসে ঘুমোনো না, ক্লাসে বসে ঘুমোচ্ছ আর আমি এখানে পড়াচ্ছি। ইকাবট ক্রেন বিশ্বাস করতেন অতিরিক্ত আদরে ছেলেরা বাঁদর তৈরি হয়। তাই বেত্রাঘাত বিষয়টাকে তিনি ছাত্রদের চরিত্র গঠনের অঙ্গ বলেই মনে করতেন। কোনো হতভাগ্য ছেলেকে শাস্তি দেওয়ার পরে তাকে এই গভীর দার্শনিক তত্ত্বটা ভালো করে শুনে দিতেও ছাড়তেন না। শোনো, তোমার হাতের ব্যথা আজকের পর আর থাকবে না, কিন্তু এই শাস্তির সুফল তুমি সারা জীবন ভোগ করবে, বুঝলে? আজ একটু কঠিন সাজা পেলে কাল আর একই অন্যায় করবার আগে দুবার ভাববে। তাতে তোমার বিবেক বোধ জাগ্রত হবে। এইভাবেই একদিন যখন সচ্চরিত্র নীতিবান মানুষ হয়ে সাফল্যের চূড়ায় পৌঁছবে, তখন তোমার এই মাস্টার ক্রেনকে ধন্যবাদ না দিয়ে পারবে না, বুঝেছো? এই কথা শুনে ছেলেদের হাতের ব্যথায় প্রলেপ পড়ত কিনা জানা যায় না, তবে ইকাবট ক্রেন ছেলেদের শুধু মারধরই করতেন এমন কথা অতি বড় নিন্দুকেরও বলার সাধ্য ছিল না। স্কুল শেষ হওয়ার পর উঁচু ক্লাসের ছেলেদের সঙ্গে অনেক সময় খেলাধুলোয় যোগ দিতেন তিনি। ছোটদের মধ্যে অনেককে বাড়ি অবধি এগিয়েও দিয়ে আসতেন। এই যে ভামিয়া, একা একা কোথায় চললে? বাড়ি যাচ্ছি মাস্টার ক্রেন। সে কি এত দেরি করে? সূর্য তো ডুবতে বসলো প্রায়। এহে, বন্ধুদের সঙ্গে হুটোপাটি করতে গিয়ে সময়ের আর খেয়ালই নেই, তাই তো? হ্যাঁ, তা কেন স্যার? এখনো তো দিব্যি আলো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, তোমায় আর বীরত্ব দেখাতে হবে না। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই, চলো। আচ্ছা মাস্টার ক্রেন, চলো। বেশ বেশ বেশ। হ্যাঁ, অনেকদিন তোমার মায়ের সঙ্গে দেখা হয়নি ভামিয়া। শেষবার যখন গিয়েছিলাম তখন কি যত্ন করে চা খাইয়েছিলেন। আহা, ওর মতো অ্যাপেল স্ট্রুডল এই তল্লাটে আর কেউ বানাতে পারে না। আহা, স্বাদটা এখনো মুখে লেগে আছে। কিছু বললেন স্যার? না না না, কিছু না কিছু না। আচ্ছা ভামিয়া, বলুন স্যার। তোমার দিদির কি খবর? খবর খবর তো তেমন কিছু নেই। বাড়িতে আছে, বাবার কাছে পড়াশোনা করছে, মায়ের কাজে কর্মে সাহায্য করছে, এই তো। বাহ বাহ বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, চমৎকার। তা ওর বিয়ে শাদির কথা কিছু উঠেছে নাকি বাড়িতে? সে আমি কি করে জানবো? বাড়ির ছোটদের সঙ্গে কি এইসব নিয়ে কেউ আলোচনা করে? হ্যাঁ, তা বটে তা বটে তা বটে। এই তো ভালো ছেলের মতো কথা বললে ভামিয়া। যতদিন ছোট আছো ততদিন বড়দের ব্যাপারে একদম থাকবে না, বুঝেছো? বুঝেছি মাস্টার ক্রেন। ভেরি গুড, চলো। ইকাবট ক্রেন যেসব ছেলেদের বাড়ি পৌঁছে দিতেন তাদের সকলের বাড়িতেই হয় একটি অল্প বয়সী সুন্দরী আত্মীয়া থাকত, আর না হয়
তাদের মায়েদের হাতের রান্নার বিশেষ সুখ্যাতি ছিল। তখনকার দিনের রীতি অনুযায়ী তিনি তার ছাত্রদের বাড়িতেই পালা করে করে সপ্তাহখানেক আতিথ্য গ্রহণ করতেন। তাই রুচি সম্পন্ন অতিথিপরায়ণ পরিবারের ছেলেদের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন হতো। না রেখে উপায় বা কি? স্কুল থেকে আর কটা টাকাই বা রোজগার হয়? ইকাবট ক্রেনের মতো ভোজন রসিক মানুষের পক্ষে ওই দিয়ে জীবন নির্বাহ করা সত্যিই দুষ্কর ছিল। তাই তিনি নিজের সমস্ত পার্থিব সম্পত্তি একটা পুঁটুলিতে বেঁধে গ্রামের বিভিন্ন বাড়িতে কিছুদিন করে থাকতেই পছন্দ করতেন। তবে তার বদলে তিনি সেই সব পরিবারের কর্তাদের কাজে কর্মেও সাহায্য করতেন। ওকে 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 করছেন মিস্টার ভার্মিয়া? অত বড় খড়ের বোঝা আপনি একা বইছেন কেন? এই দেখুন, আমাকে তো ডাকতে পারতেন। আরে না 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 মাস্টার ক্রেন, দরকার নেই। দরকার নেই কি বলছেন? এত বড় খড়ের ওই বোঝা রোগা আপনি- শরীরে এত ভারী জিনিস আর বইতে হবে না। না না, আপনি বরং ভেতরে যান। আমার গিন্নি সেই সকাল থেকে আপনাকে খুঁজছেন। তাই বুঝি? ব্রেকফাস্টের সময় তো গড়িয়ে গেল। খাওয়া দাওয়া করে না হয় আমাদের ছোট ছেলেটাকে একটু দেখবেন। নিশ্চয়ই। সকালের দিকে তো আমরা কেউই তেমন সময় পাই না। না না, সে আপনি কোনো চিন্তা করবেন না। আমি তাহলে বরং ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। থ্যাংক ইউ। বাড়ির শিশুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলা করতে ইকাবট ক্রেনের জুড়ি ছিল না। আর ছোট বাচ্চাদের ভুলিয়ে রাখতে পারার এই বিশেষ ক্ষমতার কারণে বাড়ির গিন্নিদেরও প্রিয় পাত্র ছিলেন তিনি। এছাড়া মেয়েরা তাকে পছন্দ করত তার চমৎকার গানের গলার জন্য। গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েদের চার্চের গান শিখিয়ে বাড়তি 2 পয়সা রোজগারও করতেন তিনি। হ্যাঁ, গ্রামের অনেক পুরুষ মানুষ মনে করত বটে যে তিনি বেশ সহজ আরামদায়ক জীবন কাটান, কিন্তু বৌদ্ধিক পরিশ্রমের মর্ম ওই গ্রাম্য বোকাগুলো কি বুঝবে? তবে গ্রামের মহিলাদের সকলেই তার রুচিবোধ আর আদব কায়দার কদর করতেন। তাদের সঙ্গে এমন সাবলীলভাবে কথাবার্তা বলতে এই তল্লাটের আর কেউ পারত না। আচ্ছা মিসেস ভার্মিয়া, মিসেস ভ্যান ট্যাসেল, আজকে ফাদার যে সারমনগুলো পড়ালেন সে বিষয়ে কি মত আপনাদের? কি যে বলেন মাস্টার ক্রেন, আমরা মুখ্য মেয়ে মানুষ, আমাদের আবার মতামত। তা বললে কি করে চলবে? ঈশ্বরের বাণী সবার জন্যে মিসেস ভ্যান ট্যাসেল, সবার জন্যে। ওগুলো হৃদয় দিয়ে বোঝার জিনিস। আর পৃথিবীতে নারী জাতির চেয়ে বড় হৃদয়ের অধিকারী আর কে আছে বলুন তো? আপনার সঙ্গে কথায় পারা সত্যিই মুশকিল। তাহলে আর কথা বলার দরকারই নেই, বরং আসুন আপনার মেয়ের জন্য কতগুলো ফুল তুলে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। শুনলাম বিচারির নাকি শরীর ভালো নেই, আজ চার্চে এলো না। কি কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, দেখুন না, এই হঠাৎ করেই ঠান্ডা লেগে এই সব আর ও কি। হো, একটু স্বাস্থ্যের যত্ন নিতে হয়। রবিবার চার্চের প্রার্থনা পর্ব শেষ হওয়ার পর সামনের চত্বরে এসে ইকাবট ক্রেন যখন গ্রামের মহিলাদের মনোরঞ্জন করতেন, তখন অন্যান্য আনাড়ি যুবকরা আড়ষ্টভাবে দূরে দাঁড়িয়ে থাকত। মনে মনে হয়তো তার বাকচাতুরীকে ঈর্ষা করতেও ছাড়ত না। তাতে অবশ্য মাস্টার ক্রেনের ভারী বই গিয়েছিল। তিনি রোজই স্কুল ছুটির পর তার বইপত্র নিয়ে বসতেন, যাতে তার জ্ঞানের পরিধি আরও একটু বিস্তার করা যায়। গ্রামে অবশ্য বইপত্র বিশেষ ছিল না, কিন্তু দ্য হিস্ট্রি অফ নিউ ইংল্যান্ড উইচক্রাফট নামের যে বইটি তিনি সংগ্রহ করেছিলেন সেটি একেবারে অমূল্য রত্ন। অলৌকিক আর রোমাঞ্চকর বিষয়ের প্রতি এমনিতেই তার প্রবল আগ্রহ ছিল। তার উপর স্লিপি হলোর নির্জন টিলা কিংবা নদীর ধারে বসে এই বই পড়বার মজাই আলাদা। অবশ্য বইটা পড়বার পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভারী গা ছমছম করত। গাছের পাতার খসখস আর ডালে বসা প্যাঁচার ডাক সামান্যতম আওয়াজে পিলে একেবারে চমকে উঠত। ইকাবট ক্রেন তখন মনের সাহস আনার জন্য কোনো একটা প্রার্থনা সঙ্গীত গাইতে শুরু করতেন। Amazing grace, how sweet the sound
that saved a wretch like me. অনেক দূর থেকে এই গানের সুর ভেসে আসতো, আর তাই শুনে ড্রয়িং রুমে আগুনের ধারে বসা গ্রামবাসীরা সচকিত হয়ে উঠত। কেউ কেউ বিড়বিড় করে ঈশ্বরের নামও নিত তখন। Our Father in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done. ওই বোধহয় মাস্টার ক্রেন গ্রামে ফিরছেন। রোজ এত দেরি করেন কেন কে জানে বাবা। ইকাবট ক্রেন বোধহয় ভয় পেতে ভালোই বাসতেন। শীতের লম্বা সন্ধেগুলোতে তিনি তার ছাত্রদের মায়েদের মুখে প্রায় সেই হেডলেস হর্সম্যানের গল্প শুনতেন। তারপর বেরিয়ে এসে বরফে ঢাকা রাস্তা দিয়ে ধীরে ধীরে চলতে চলতে বাতাসের শোঁ শব্দ শুনে আতঙ্কে জমে গিয়ে ভাবতেন, এই বুঝি সেই হেসিয়েন অশ্বারোহী তার দিকে ধেয়ে আসছে। তবে পরদিন সকালেই সেই বিভীষিকা স্বপ্নের মতোই মিলিয়ে যেত। এইভাবে মাস্টার ক্রেনের দিনগুলো দিব্যি সুখেই কেটে যাচ্ছিল, কিন্তু আচমকাই এক জাগতিক সমস্যা এসে তার জীবনটা একেবারে তোল পাড় করে দিল। সমস্যাটি ভূত, প্রেত, পিশাচ, ডাইনি কিচ্ছু না। সমস্যাটি হলো একজন মেয়ে। মাস্টার ক্রেন, আজকের গানটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। রিয়েলি? অনেক ধন্যবাদ মিস ভ্যান ট্যাসেল, থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগার জন্যই তো এই ক্লাসটা নিই। ধর্মীয় সঙ্গীতের চেয়ে মধুর আর কি আছে পৃথিবীতে বলুন? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। মা কিন্তু বলছিলেন আপনি আমাদের বাড়িতে এর আগে একবারও আসেননি। ওহো, এবার কিন্তু একদিন আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, মিসেস ভ্যান ট্যাসেলকে বলবেন শিগগিরই যাব। গুড বাই মাস্টার ক্রেন। গুড বাই। গুড বাই ক্যাটরিনা। যেসব তরুণ তরুণীরা ইকাবট ক্রেনের কাছে গান শিখতে আসতো তাদের মধ্যে অন্যতম ছিল ক্যাটরিনা ভ্যান ট্যাসেল। গ্রামের এক অত্যন্ত ধনী কৃষক পরিবারের একমাত্র সন্তান ক্যাটরিনা, সদ্য যুবতী এবং অপরূপ সুন্দরী। নিজের রূপ সম্পর্কে খুব একটা উদাসীনও ছিল না সে। গ্রামের মেয়েদের মধ্যে সেই গয়নাগাটি পরত সবচেয়ে বেশি। তার পরনে স্কার্টটাও ছিল অন্যান্য মেয়েদের তুলনায় ইঞ্চিখানেক ছোট। হাঁটার সময় তার সুডোল পা দুটো বেশ দৃশ্যমান হয়ে থাকত। মহিলাদের প্রতি ইকাবট ক্রেনের একটা সহজাত দুর্বলতা ছিল, তাই ক্যাটরিনার মতো সুন্দরী এক মেয়ে যে তার চিত্তে চাঞ্চল্য ঘটাবে এ আর আশ্চর্য কি। যেটুকু বা দ্বিধাদ্বন্দ্ব ছিল তা কেটে গেল ভ্যান ট্যাসেলদের বাড়িতে গিয়ে। ক্যাটরিনার বাবা বল্টাস ভ্যান ট্যাসেলের আতিথ্য দেখে মাস্টার ক্রেন একেবারে মুগ্ধ হয়ে গেলেন। আসুন আসুন মাস্টার ক্রেন, আপনার মতো জ্ঞানী গুণী একজন ব্যক্তি আমাদের বাড়িতে এলেন, আমরা সত্যিই ধন্য। না না না, কি যে বলেন, ইটস মাই প্লেজার। ঠিকই বলছি, আপনি শহর থেকে এসেছেন, পণ্ডিত মানুষ, জগতের কত কিছুই না দেখেছেন, কিন্তু আমার গণ্ডি হলো এই খামারটুকু। তার বাইরে কোনো দিকেই মাথা দেওয়ার সময় নেই। দেবেনই বা কেন মিস্টার ভ্যান ট্যাসেল? আপনার এই খামারে তো কোনো কিছুরই অভাব দেখছি না। তাহলে আর কষ্ট করে বাইরে বেরোবার দরকারটা কি বলুন? তা অবশ্য ঠিক। চলুন আপনাকে খামারটা দেখিয়ে আনি। হ্যাঁ, চল চল। ভ্যান ট্যাসেলের বাড়ি ছিল হাডসন নদীর তীরের এক উর্বর নিভৃত জায়গায়। বাড়িটার পেছনে একটা টিলার উপর ডালপালা মিলে দাঁড়িয়ে একটা মস্ত এলম গাছ, আর তার ঠিক গোড়া থেকে নেমে এসছে একটা মিষ্টি জলের ঝর্ণা। তাদের খামার বাড়ির শস্যাগার থেকে ফসল যেন উপচে পড়ছে।
মাঠে খেলে বেড়াচ্ছে মোটা শুয়োরের দল, পুকুরে ভাসছে সাদা ধবধবে রাজহাঁস, আর খামারের উঠোনে গপ গপ করে ডাকছে পাহাড়ের মতো আকৃতির টার্কি পাখি। খামারে ছড়ানো এমন প্রাচুর্য দেখে ইকাবার্ড ক্রেনের মাথা একেবারে ঘুরে গেল। ভ্যান ট্যাসেলদের বাড়িতে ক্রিসমাসের ভোজ না জানি কি অপূর্ব হয়। আহা, শুয়োর, টার্কি, পায়রা এত আছে, 3-4টে রোস্ট থাকলেও আশ্চর্য হব না। উফ, ভাবলেই জিভে জল আসছে। ক্রেনের ভাবনা অবশ্য শুধুমাত্র ক্রিসমাসের ভোজে আটকে রইল না। ভ্যান ট্যাসেলদের মাইলের পর মাইল ঘাস জমি, ফসলের ক্ষেত আর ফলের বাগান দেখে এই সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণীর প্রতি তার মনটা যেন ঘাড় মুচড়ে পড়ল। ক্যাটরিনা, এই গ্রামে একমাত্র তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য। তোমাকে বিয়ে করবার পর এসব জমি জায়গা বেচে কেন্টাকি বা টেনেসির কোথাও বিশাল বন আর চাষের ক্ষেত কিনে ফেলা যাবে। তারপর সেগুলো ভাড়ায় দিয়ে কাছাকাছি কোনো শহরে একটা মস্ত প্রাসাদ তৈরি করে তুমি আর আমি থাকবো, আর আমাদের ছেলেমেয়েরাও থাকবে। কটা ছেলেমেয়ে হবে? 5-6টা হলেই যথেষ্ট। এই ধ্যাড়ে গ্রামের ফার্মিং এর জীবন কি তোমার মতো মেয়ের জন্য? দিস ইজ ভেরি আনফেয়ার। তোমাকে আমি বিয়ে করবই। সেই দিন থেকে ইকাবার্ড ক্রেনের একমাত্র ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ালো ক্যাটরিনা ভ্যান ট্যাসেলের মন জয় করা। তবে কাজটা যত সহজ হবে ভেবেছিলেন ততটা সহজ হলো না। গ্রামের একদল যুবক ছিল তার প্রতিদ্বন্দ্বী। এমনিতে তারা একে অপরকে ঈর্ষার সন্দেহের দৃষ্টিতে দেখত বটে, তবে ক্যাটরিনার নতুন কোনো পাণিপ্রার্থী উদয় হলেই সকলে একজোট হয়ে সেই তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াত। এদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ ছেলেটার নাম ছিল অ্যাব্রাহাম ভ্যান ব্রান্ট, কিন্তু হারকিউলিসের মতো বলিষ্ঠ চেহারা আর ডাকাবুকো স্বভাবের জন্য সবাই তাকে ব্রম বোনস বলে ডাকত। তার কীর্তিকলাপের জন্য সে গ্রামের মানুষদের একটা চর্চার বিষয় হয়ে উঠেছিল। ব্রহ্মবংশের ব্যাপারটা শুনলে? কেন, আবার কি করেছে? ও বাবা, কালকের ঘটনা জানো না? না। হান্স ভ্যান রিপারের ভুট্টা খেতে একটা ষাঁড় ঢুকে পড়েছিল। ও, ব্রহ্মবংশ তখন আবার ঘোড়া ছুটিয়ে ওই দিক দিয়েই যাচ্ছিল। কাণ্ড দেখে সে কি করলো জানো? কি? সোজা ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে ষাঁড়টার শিং ধরে টানতে টানতে তাকে মাঠ পার করে ছেড়ে এলো। বাপরে, জোয়ান বটে ছেলেটা। সে আর বলতে, তবে কিনা কতগুলো অপকণ্ড চেলা যেমনটাকে জোগাড় করে সারা গ্রামে যে সবার সঙ্গে হাতাহাতি বাঁধিয়ে বেড়ায়, এটা আমার ভাল লাগে না। হাসতো যে বড়, সারাক্ষণ খালি লোকজনকে নিয়ে রং তামাশা করা আর তাদের পেছনে লাগা কেন রে বাবু? ও, এই বয়সে সবাই ওরকম একটু আধটু করে। আরো বড় হলে যখন বোধ বুদ্ধি বাড়বে তখন দেখবে আপনি ঠিক হয়ে গেছে। বলেই ভালো। এহেন ব্রহ্মবংশ যখন ক্যাটরিনা ভ্যান ট্যাসেলকে প্রেম নিবেদন করল, তখন গ্রামের অন্যান্য ছেলেরা তাকে ঘাঁটাতে সাহস করেনি। প্রতি রবিবার সন্ধেবেলায় গ্রাম্য রীতি মেনেই সে ক্যাটরিনার বৈঠকখানায় তার সঙ্গে আলাপ করতে যেত। ভ্যান ট্যাসেলদের বাড়ির সামনে ব্রমের ঘোড়াটাকে দেখে অন্য যুবকরা হতাশ হয়ে ফিরে যেত। ক্যাটরিনাও ব্রহ্মবংশকে অপছন্দ বা প্রত্যাখ্যান কোনোটাই করেনি। এমন কথা কিছুদিনের মধ্যেই গ্রামের চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। ফলে তার প্রতিদ্বন্দ্বীরা সকলেই মোটামুটি হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু ইকাবার্ড ক্রেন অন্য ধাতুতে গড়া। হ্যাঁ, গায়ের জোরে যে তিনি ব্রাহ্মবংশের সঙ্গে এঁটে উঠবেন না সেটা তার ভালোই জানা ছিল, কিন্তু প্রেম আর যুদ্ধের ক্ষেত্রে কি সবসময় শীতের রাস্তায় কার্যসিদ্ধি হয়? তিনি মনে মনে ভাবলেন, ওহে ব্রহ্মবংশ, তোমার গায়ে মোষের মতো শক্তি আছে, শুধু বুদ্ধির দৌড়ে আমাকে তুমি ছুঁতেও পারবে না। কি ভাবছো, তোমার ভয় আমি ল্যাজ গুটিয়ে পালাবো? নট এ চান্স। ইকাবার্ড ক্রেন মচকাবে কিন্তু কোনোদিনও ভাঙবে না। তাই
অত সহজে তুমিও আমাকে ঝেড়ে ফেলতে পারবে না, বুঝলে? প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রকাশ্যে ময়দানে নামাটা নিছক বোকামি, আর ইকাবট সেই পদ দিয়েও গেলেন না। কিন্তু ক্যাটরিনার গানের শিক্ষক হিসেবে ভ্যান ট্যাসেলদের বাড়িতে যাওয়ায় তো কোনো বাধা নেই। তিনি তো তার সব ছাত্রদের বাড়িতেই প্রায়শই গিয়ে থাকেন। তাহলে আর এই পরিবারেরই বা আপত্তি হবে কেন? আপত্তি হলো না। বারান্দায় বসে ওয়াল্টাস ভ্যান ট্যাসেল যখন তার সান্ধ্যকালীন পাইপ টানতেন আর মিসেস ভ্যান ট্যাসেল যখন উল বুনতেন, তখন বাড়ির পেছনের টিলার ওই এলম গাছের তলায় দাঁড়িয়ে ক্যাটরিনার সঙ্গে অনর্গল কথা বলে যেতেন ইকাবট ক্রেন। ক্যাটরিনা, তাহলে কাল মিউজিক ক্লাসে আসছো তো? নিশ্চয়ই। আসলে কি জানো ক্যাটরিনা, তোমার গানের গলাটা এত মধুর, এত মধুর। কি আমি যে তো আর বলেন না। বলছি, আপনি শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স শুনেছি, ওই হেডলেস হর্সম্যানের ব্যাপারটা তো। কিন্তু মিস ভ্যান ট্যাসেল, আমি কিন্তু আপনাদের ওই স্থানীয় সমস্ত গাল গল্প মোটেই বিশ্বাস করি না। করেন না? তাহলে অন্ধকার নামলেই গান গাইতে গাইতে পথ হাঁটেন কেন? সবাই তো বলে আপনি মহাভীতু। ক্যাটরিনা, কাম অন, নিন্দুকেরা তো কত কথাই বলে। আমি গান গাই ঈশ্বরের প্রতি আমার গভীর আস্থা ও ভক্তির কারণে। তাছাড়া আপনাদের সব গল্প বিশ্বাস না করলেও এখানকার বাতাসে যে কিছু একটা অতিপ্রাকৃত অস্তিত্ব রয়েছে, সেটা আমি অবশ্যই মানি। তাহলে There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. আমি তো ক্যাটরিনা। এখানে হোরেশিও আবার এলো কোত্থেকে? আর কে সে? ও, আপনি শেক্সপিয়ার পড়েননি বুঝি? না। তাতে অসুবিধে কি? আমি না হয় আপনাকে পড়ে শোনাবো, কেমন? তা বেশ, গল্প শুনতে আমার বেশ ভালোই লাগে। তবে ঠিক ধরেছি। তার উপর যদি আপনি পড়ে শোনান। ও, স্টপ ফ্ল্যাটারিং। নারীর হৃদয় বড় বিচিত্র বস্তু। কার কোন কথায় তা প্রভাবিত হবে সেটা বলা বোধহয় ঈশ্বরেরও অসাধ্য। তবে এটুকু নিশ্চিত যে ক্যাটরিনার বাড়িতে ইকাবট ক্রেনের এই ঘন ঘন যাতায়াত যত বাড়তে লাগলো, ব্রহ্মবংশের কদরও ততই কমতে লাগলো। রবিবারের সন্ধেগুলোতে আগের মতো আর ভ্যান ট্যাসেলদের বাড়ির সামনে তার ঘোড়াটাকে দেখা যেত না। ইকাবট ক্রেনকে যে ব্রহ্ম তার চরম শত্রু ঠাউরে বসল তা বলাই বাহুল্য। সে অবশ্য সম্মুখ সমরে বিশ্বাসী, তাই শিক্ষক মশাইয়ের সঙ্গে হাতাহাতি করবার বিস্তর চেষ্টা করল। ওই মাস্টারটাকে মেরে পাট করে ওই স্কুল ঘরের তাকের উপরে যদি বিছিয়ে না দিয়েছি না, তাহলে আমার নামও ব্রহ্মবংশ নয়। কিন্তু ইকাবট ক্রেন অত্যন্ত সাবধানী লোক। তাকে মেরে পাঠ করবার কোন রকম সুযোগ তিনি ব্রহ্মবংশকে দিলেন না। তাতে অবশ্য ব্রহ্মবংশ ক্ষান্ত দিল না। সে আর তার চেলারা মিলে মাঝে মধ্যেই স্কুল বাড়ির চিমনি আটকে দিয়ে কিংবা রাতের বেলায় ক্লাসরুমে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়ে তাকে উত্ত্যক্ত করবার চেষ্টা করত। কিন্তু ইকাবট ক্রেন শান্তভাবে এই সমস্ত অত্যাচার সহ্য করতেন। ক্যাটরিনার বাড়িতে যাওয়া আসাও তিনি বন্ধ করলেন না। মন দিয়ে ক্লাস করো। মাস্টার ক্রেন, মাস্টার ক্রেন, I again see you disturbing the class. ভেতরে আছেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আসছি। যেটা বললাম সেটা করো। ওই পড়াটা মন দিয়ে করো, আমি আসছি, 1 মিনিট। হ্যাঁ, কি ব্যাপার? আমার ক্লাস তো এখনো শেষ হয়নি, বাচ্চারা পড়ছে, তার মধ্যে। মাফ করবেন স্যার, আসলে আমার মনিব মানে মিস্টার ভ্যান ট্যাসেল বললেন আপনাকে তাড়াতাড়ি খবর দিতে, তাই। মিস্টার ভ্যান ট্যাসেল? ও, আগে বলবেন তো, কি খবর দিতে বলেছেন? ভ্যান ট্যাসেলদের বাড়িতে একটা সান্ধ্য ভোজের আয়োজন করা হয়েছে।
ও আপনাকে অবশ্য করে যেতে বললেন। সন্ধে হতে তো আর বিশেষ বাকি নেই, তাই আমাকে বললেন তাড়াতাড়ি এসে খবরটা দিয়ে যেতে। আমি তো সেই জন্যেই আর কি। তাই বলো, তাই বলো। ঠিক আছে ঠিক আছে, মিস্টার ভ্যান ট্যাসেলকে আমার তরফ থেকে ধন্যবাদ দিও, আর জানিও যে আমি নিশ্চয়ই যাব। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। ভ্যান ট্যাসেলদের কাজের লোক নিমন্ত্রণ জানিয়ে ঘোড়ায় চড়ে প্রস্থান করতেই ইকাবট ক্রেনের ভাবভঙ্গি নিমেষের মধ্যে বদলে গেল। এতক্ষণ তিনি চেয়ারে বসে ঢুলছিলেন, আর ছাত্ররা নিজেদের মধ্যে গুজগুজ করছিল। নেমন্তন্ন পেয়ে মাস্টার ক্রেন ছাত্রদের এমন তাড়া লাগালেন যে তারা 5 মিনিটের মধ্যে লেখা সেরে খাতা জমা দিয়ে স্কুল থেকে পালিয়ে বাঁচল। ওদিকে মাস্টার মশাই তাড়াহুড়ো করে হ্যান্স ভ্যান রিপারের বাড়ি গেলেন। এখানেই তিনি সেই সপ্তাহের মতো আতিথ্য গ্রহণ করেছিলেন। প্রথমেই তার পুঁটুলি থেকে একমাত্র কালো স্যুটটা বার করে ঝেড়ে ঝুড়ে সেটার হাল ফেরালেন। ফিটিংটা বেশ ঠিকই আছে, এখনো একটু কুঁচকে গেছে কি কয়েকটা জায়গায়। আর জুতো দুটো পালিশ করলেন। পোশাক পরে ফিটফাট হয়ে তিনি গেলেন হ্যান্স ভ্যান রিপারের কাছে। আরে মাস্টার ক্রেন যে ভর সন্ধেবেলা ধরাচড়ে পড়ে চললেন কোথায়? আগে ওই ভ্যান ট্যাসেলদের বাড়িতে একটা ডিনারের নেমন্তন্ন আছে, তাই আর কি। বাহ বাহ, বেশ ব্যাপার। কিন্তু আমার কাছে কি মনে করে? কিছু মনে করবেন না মিস্টার ভ্যান রিপার, আসলে একটা অনুষ্ঠান বাড়ি তো, পায়ে হেঁটে গেলে খুব একটা ভালো দেখায় না। বলছিলাম আজকের জন্য আপনার ঘোড়াটা যদি। আরে বিলক্ষণ, গান পাউডার তো সারাদিন আস্তা বলেই থাকে, ওকে নিয়ে যান না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নামে গান পাউডার হলেও ভ্যান রিপারের ঘোড়ার মধ্যে ছিটে ফোটাও অগ্নিস্ফুলিঙ্গ অবশিষ্ট ছিল না। এককালে তাকে দিয়ে মাঠে লাঙল টানানোর কাজ করানো হতো, কিন্তু এখন সে বুড়ো হয়ে একেবারে হাড় জিরজিরে হয়ে গেছে। লাঙল টেনে টেনে তার ঘাটটা সামান্য বাঁকা, আর মাথাটার গড়নও অদ্ভুত রকমের চ্যাপ্টা দেখায়। তার বাদামি কেশর আর ল্যাজটা অযত্নে জট পাকিয়ে গেছে। একটা চোখে ছানি পড়ে ঘোলাটে হয়ে যাওয়ায় তার দৃষ্টিটাও কেমন যেন ভুতুড়ে গোছের হয়ে গেছে। একমাত্র তার বদ মেজাজটা এখনো অক্ষত আছে। ইকাবট ক্রেন চাবুক হাতে ঘোড়ার পিঠে উঠতে সে অত্যন্ত বেজার হয়ে শামুকের গতিতে ভ্যান ট্যাসেলদের বাড়ির দিকে রওনা হলো। এখানে শরৎকালটা যে কি সুন্দর, ভুট্টার খেতে ফসল পেকে আছে, লোকজন সারাদিন ধরে খড় কেটে ডাঁই করে রেখেছে। বাহ বাহ, ওই দিকের মাঠে কি বিশাল কুমড়ো ফলে আছে। তবে ভ্যান ট্যাসেলদের জমির মতো ফসল কোথাও ফলে না। আজকে ডিনারের মেনুতে না জানি কি কি খাবার আছে। আচ্ছা, সেসব কি ক্যাটরিনা নিজেই রান্না করেছে? এইসব ভাবতে ভাবতে একসময় ভ্যান ট্যাসেলদের বাড়ি পৌঁছে ইকাবট ক্রেন দেখলেন গ্রামের অনেক গণ্যমান্য লোকেরা ততক্ষণে এসে হাজির হয়েছে। সকলেই খোশ মেজাজে গল্পগাছায় ব্যস্ত। সবার পরনে ধোপদুরস্ত জামা কাপড়, আর আসরের মধ্যমণি হয়ে বসে আছে তার চিরশত্রু ব্রম বোনস। বাইরেই তার ঘোড়া ডেয়ার ডেভিলকে দেখে মাস্টার ক্রেন একটু দমে গিয়েছিলেন। তারপর খাবার টেবিলের দিকে চোখ পড়তেই তার মেজাজ আবার ফুরফুরে হয়ে গেল। কেক, অ্যাপল পাই, চিকেন রোস্ট, গ্রিল ফিশ, কি নেই? এতটা আমিও কল্পনা করিনি। অবশ্য ভ্যান ট্যাসেলদের মতো খানদানি পরিবারে অতিথি আপ্যায়নের আয়োজন তো এমনটাই হওয়ার কথা। আর একদিন এই বাড়ির মালিক হব আমি। একদিন আমিও ক্যাটরিনার সঙ্গে এইরকম ভোজের আয়োজন করব। গ্রামের হোমরা চোমরাদের সামনে তখন আর মাথা ঝুঁকিয়ে চলতে হবে না, বরং তারাই আমার সামনে মাথা নত করে থাকবে। প্লেটের উপর খাবারের একটা ছোটখাটো পাহাড় জড়ো করে ইকাবট ক্রেন ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে গেলেন। ডিনার শেষ হওয়ার পর বসার ঘরে নাচের আসর বসল।
মাস্টার ক্রেন আর ক্যাটরিনা তাতে একসঙ্গে যোগ দিলেন। ক্যাটরিনা যখন তার সঙ্গে বাজনার তালে তালে পা ফেলতে ফেলতে মুক্ত ঝরানো হাসি হাসছিল, তখন ব্রহ্মবোনস ঘরের কোণে বেজার মুখে বসে ছটফট করছিল। থ্যাংক ইউ। অনেকক্ষণ পর নাচ শেষ হলে ইকাবটের মনে হলো গ্রামের গণ্যমান্য প্রবীণদের সঙ্গেও দু চার কথা বলা দরকার, না হলে খারাপ দেখায়। বৈঠকখানায় আগুনের ধারে বসে তখন বয়স্ক মানুষরা ভূতের গল্প জুড়েছেন। তোমরা আজকালকার ছেলে ছোকরারা পুরনো দিনের গল্প কথা কিছুই না বিশ্বাস করলে আমরা আর কি করতে পারি বলো? তবে রেভেন রকে সেই সাদা পোশাক পরা পেতনিটাকে এককালে সবাই দেখেছে। ঠিক ঠিক। আহা, বেচারা মেয়েটা রাতের বেলায় পথ হারিয়ে রেভেন রকের খাদে পড়ে গিয়ে বেঘরে প্রাণটা খুইয়েছিল। সত্যি? সেই থেকে ওই দিকে ঝড় উঠলেই বাতাসে ওর কান্নার শব্দ শোনা যায়। যা বলেছ, ছোটবেলায় সেই আওয়াজ নিজের কানে কতবার যে শুনেছি তার ঠিক নেই। কি ভ্যান টাসেল, তোমারও তো এরকম অভিজ্ঞতা দু চারটে হয়েছে নাকি? তা হয়েছে, মিথ্যে বলবো না স্যার। তবে কিনা আজকাল আবার সেই হেডলেস হর্সম্যানের দৌরাত্ম্যটা এত বেড়েছে যে তার জন্য অন্যান্য ভূতেরা বিশেষ কলকে পাচ্ছে না। দৌরাত্ম্য বেড়েছে তাই নাকি? সে আবার কি? সে কি আপনি জানেন না? কই না তো। হ্যাঁ, গত কয়েক সপ্তাহে আত্মাটাকে বেশ কয়েকবার গির্জার পাশের রাস্তা ধরে ছুটতে দেখা গেছে। সে কি কথা? ও বাবা, বলো কি হে? কই, আমাকে তো কেউ খবর দেয়নি। এই ব্যাপারটা তো শুনিনি, এটা তো কানে আসেনি। কই আমাকেও তো কেউ বলেনি। আরে এই যে আমাদের ব্রহ্মবোনস, ওই তো পরশু রাতে তার পাল্লায় পড়েছিল। এই কথা শুনে ব্রহ্মবোনসকে সবাই ছেঁকে ধরল। বলো বলো, শুনি শুনি। ভীষণ ভয় করছে। ছেলেটা তখনও গোঁজ হয়ে বসেছিল, কথা বলবার বিন্দু মাত্র আগ্রহ তার ছিল না। কিন্তু শেষ অবধি বয়স্কদের উপরও ঠেলতে না পেরে সে অনিচ্ছা ভরে বলল, দেখুন, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আপনাদের হেসিয়ান হর্সম্যানের গল্পটা আমার বরাবরই গাঁজাখুরি মনে হয়েছে। গাঁজাখুরি? হ্যাঁ, কিন্তু পরশুদিন রাতে সে ভুল ভেঙে গেল। বলি কি রকম শুনি? হ্যাঁ, সেদিন পাশের গ্রাম থেকে ফেরার সময় আচমকাই দূর থেকে দেখতে পেলাম একজন ঘোড়সওয়ার আসছে। তারপর? অন্ধকারে ভালো করে ঠাউর করতে পারছিলাম না, কিন্তু তাও যেন কেমন একটা খটকা লাগলো। নো 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 রা 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 রং রা 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 রং। ওহ উফ, নভেম্বর মাস এখনো আসেনি। ও বাবা, কিন্তু এর মধ্যেই যা হিম পড়তে লেগেছে, রাতে বেরোনো বন্ধ করে দিতে হবে। আরে আরে, দূরে ওটা কি? আশ্চর্য, একটা ঘোড়সওয়ার তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু মুখের সামনে একটা লণ্ঠন ধরে আছে নাকি? না হলে এত আলো? কি সর্বনাশ! এ তো লণ্ঠন নয়, লোকটার মাথার জায়গায় দাও দাও করে আগুন জ্বলছে। ঈশ্বর, এ তো মানুষ নয়, এ তো সেই হেসিয়ান হর্সম্যান। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। নিস্তার নেই, নিস্তার নেই, আমার হাত থেকে নিস্তার নেই। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে বরং একটা বাজি ধরি। বাজি? হ্যাঁ হ্যাঁ, বাজি।
এখান থেকে একটা রেস হয়ে যাক। আমি যদি আপনার আগে গ্রামের গির্জার কাছে পৌঁছতে পারি তাহলে আপনি আমাকে ছেড়ে দেবেন, আর যদি আপনি জিতে যান তাহলে যা মনে হয় করবেন। বলুন, রাজি? রাজি। বেশ, 1 2 3 ডেয়ারডেভিল চল! ভাগ্যিস ডেয়ারডেভিলের পিঠে চড়ে বেরিয়েছিলাম। অন্য কোনো ঘোড়া হলে সে যাত্রায় আমাকে মরতে হতো। অনেক চেষ্টা করেও হেডলেস হর্সম্যান আমার নাগাল পায়নি। আর যখন দেখলো গির্জার কাছে আমিই আগে পৌঁছবো, তখন বিকট একটা চিৎকার করে একটা বিদ্যুৎ ঝলকের সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। গল্প শুনে অনেকক্ষণ কারোর মুখে কথাই সরল না। ব্রম বোনস আর কিছু না বলে গম্ভীর হয়ে গেল। এতক্ষণের উৎসবের আমেজ যেন কয়েক মুহূর্তের মধ্যেই ঝিমিয়ে পড়ল। বয়স্করা একটু উসখুস করে উঠে পড়ে সবাইকে বাড়ি ফেরার জন্য তাড়া লাগালেন। খানিক পরেই অতিথিরা সপরিবারে বিদায় নিতে শুরু করলেন। ইকাবড ক্রেন লক্ষ্য করলেন ব্রাউন বোনসের এই লোমহর্ষক কাহিনী শুনে ক্যাটরিনা অপলক বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে আছে, আর কোনো দিকে তার হুঁশ নেই। কি সাহসী! বেগতিক দেখে অত্যন্ত বেজার মুখে বাইরে এসে গান পাউডারের পিঠে চড়ে বাড়ির পথ ধরলেন তিনি। পথে যেতে যেতে ভাবতে লাগলেন, মেয়ে মানুষ জাতটাকে বিশ্বাস করা যায় না। ওই ব্রম ছোকরার বড় বড় বাতেলায় এত সহজে গলে গেলি? সে নাকি হেডলেস হর্সম্যানের সঙ্গে ঘোড়ার রেসে জিতেছে। রাবিশ! হেসে বাঁচি না। ভূতটাকে দেখে আতঙ্কে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছিল নিশ্চয়, আর এখন সেই ঘটনার ওপর নিজেই রং চড়িয়ে ক্যাটরিনার মাথা চিবোনোর চেষ্টা করছে। যত সব! দাঁড়াও না, দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইকাবড ক্রেনকে তো চেনো না? নিষ্ফল আক্রোশে ফুঁসতে ফুঁসতে জনমানবহীন পথ ধরে চললেন ইকাবড ক্রেন। ক্রমে স্লিপি হলর থমথমে নৈশব্দ যেন তার দম বন্ধ করে দিতে চাইল। অনেক দূরে ট্যাপেনজি উপসাগর, আর আশেপাশের নদী ও ঝর্ণার জল ছাড়া আর কোনো কিছুরই শব্দ শোনা যাচ্ছিল না। মনের মধ্যেকার রাগটা কখন যে ভয়ে পরিণত হয়েছে তা তিনি টের পাননি। হঠাৎ যখন গির্জার ওপারে নদীর সাগরটার ধারে এসে গান পাউডার থমকে দাঁড়িয়ে পড়ল, তখন ইকাবড অনুভব করলেন তার হাত পা যেন জমে বরফ হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি ঘোড়ার পেটে গুঁতো মেরে দাঁতে দাঁত চেপে বললেন, এই গান পাউডার, মরছিস না কেন? চল বলছি বাবা, চল চল। কিন্তু পেটে গুঁতো খেয়ে সামনে যাওয়ার বদলে গান পাউডার রাস্তার ধারে একটা কাঁটা ঝোপের মধ্যে লাফিয়ে পড়ল। আচমকাই ঝাঁকুনিতে ছিটকে পড়তে পড়তেও সামনে নিলেন ইকাবড ক্রেন। আর ঠিক তখনই তার চোখে পড়ল ঝর্ণার ধারে একটা প্রকাণ্ড কালো ছায়া পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে ইকাবডের চুল খাড়া হয়ে উঠল। প্রাণপণে শরীরের সমস্ত শক্তি জড়ো করে তিনি বললেন, কে কে ওখানে? কে? কোনো উত্তর এলো না। ইকাবড মরিয়া হয়ে গান পাউডারের পেটে আর একটা গুঁতো মারলেন। সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াটা যেন এক লাফে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। এতক্ষণে মাস্টার ক্রেন বুঝলেন সেটা আসলে একটা বিশাল চেহারার অশ্বারোহী, আর তার মিশকালো ঘোড়ার ছায়া। প্রচন্ড আতঙ্কে তার হাত পা এলিয়ে যাচ্ছিল। তা সত্ত্বেও গান পাউডারকে আর একটা মোক্ষম লাথি কষালেন তিনি। অবশেষে তাঁর এক গুয়ে ঘোড়াটা রাস্তার ধারের ঝোপঝাড়ের মধ্যে দিয়েই ঢিমে তালে চলতে শুরু করলো। ইকাবড প্রাণপণে ঈশ্বরের নাম জপতে লাগলেন। Our Father in heaven,
hallowed be thy name. Thy kingdom come. Thy will be done on earth as it is in heaven. গান পাউডারের গতি সামান্য বেড়েছিল, কিন্তু পিছন ফিরে ইকাবট দেখলেন সেই অজানা অশ্বারোহীর ছায়াটা তাকে এক নাগাড়ে অনুসরণ করছে। তিনি ঘোড়ার গতি আবার কমিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পেছনের ঘোড়সওয়ারও একইভাবে তার ঘোড়ার গতি কমিয়ে দিল। ক্রমে একটা ফাঁকা জায়গায় পৌঁছতেই চাঁদের আলো সরাসরি এসে পড়ল পেছনের সেই আগন্তুকের ওপর। পরক্ষণেই একটা বীভৎস দৃশ্য দেখে ইকাবট ক্রেনের বুক চিরে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। Headless horseman! Headless horseman! তার আর্তনাদ ছাপিয়ে চরাচর ছেয়ে গেল সেই আগন্তুকের অট্টহাসিতে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এই সেই হেডলেস হর্সম্যান, যার আতঙ্কে স্লিপি হলোর সমস্ত গ্রামবাসী থরহরি কম্পমান। ইকাবট স্পষ্ট দেখলেন কালো ক্লোকে ঢাকা বিশাল ধরটার উপর কোনো মাথা নেই, ঘোড়ার পিঠের উপর বসানো কাটা মুন্ডুটার অবয়ব পরিষ্কার বোঝা যাচ্ছে। এতক্ষণে যেন গান পাউডারেরও টনক নড়ল। শূন্যে পা দুটো ছুঁড়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো সে। মাস্টার ক্রেন প্রায় হুমড়ি খেয়ে তার পিঠের ওপর পড়ে গেলেন, কিন্তু প্রাণপণে তার গলা আঁকড়ে ধরে ভারসাম্য বজায় রাখলেন। উল্কার গতিতে গ্রামের গির্জার কাছে এসে গান পাউডারের হঠাৎ মাথা খারাপ হয়ে গেল। রাস্তা ছেড়ে আবার পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে লাগলো সে। ইকাবট প্রাণপণে লাগাম টেনে ধরলেন, কিন্তু টানের চোটে লাগাম ছেড়ে ঘোড়ার জিনটা পিঠ থেকে খসে পড়ে গেল। ইকাবট কোনো মতে গান পাউডারের কেশর ধরে তার পিঠের উপর বসে রইলেন বটে, কিন্তু প্রবল ঝাঁকুনির চোটে মনে হলো তার শরীরটা বুঝি মাঝখান থেকে চিরে দুখানা হয়ে যাবে। ঠিক তখনই গান পাউডার আবার আসল রাস্তার উপর উঠে এল। ইকাবট দেখলেন সামনেই গির্জায় পৌঁছানোর বড় সেতুটা দেখা যাচ্ছে। তিনি আনন্দে চিৎকার করে উঠে বললেন, আর ভয় নেই গান পাউডার, আর কোনো ভয় নেই। সেতুটা বেরোতে পারলেই ওই হেডলেস হর্সম্যানটা হাওয়ায় মিলিয়ে যাবে। জোরে ছোট বাবা, আরেকটু জোরে ছোট। গান পাউডার যেন মাস্টার ক্রেনের কথা বুঝতে পেরে প্রাণপণ ছুটে সেতুর উপর উঠে পড়ল। ছুটতে ছুটতে সে যখন প্রায় ওপারে পৌঁছে গেছে, তখন ইকাবট একবার পেছন ফিরে নিশ্চিত হতে চাইলেন যে ঘোড়সওয়ারটা অদৃশ্য হয়ে গেছে কিনা, কিন্তু আরও একবার আতঙ্কে পাথর হয়ে গিয়ে তিনি দেখলেন স্কন্ধ কাটা ঘোড়সওয়ারটা ঘোড়ার পিঠের উপর দাঁড়িয়ে পড়ে তার বিশাল মাথাটা তাঁর দিকে ছুঁড়ে মারতে উদ্যত হয়েছে। ইকাবট কিছু করবার আগেই ঘোড়সওয়ারের কাটা মাথাটা তার নিচের মাথায় এসে সজোরে আঘাত করলেন। তাল সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে ছিটকে গিয়ে পাশের ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়লেন তিনি। জ্ঞান হারাতে হারাতেও টের পেলেন তার মাথার পাশ দিয়ে গান পাউডারের হেডলেস হর্সম্যানের ঘোড়ার খুর ঝড়ের বেগে ছুটে বেরিয়ে গেল। হ্যাঁ, খবর শুনেছো কি? কাল থেকে মাস্টার ইকাবট ক্রেন বেপাত্তা হয়ে গেছেন। বেপাত্তা? তার মানে? আরে কাল রাতে ভ্যান ট্যাসলদের ডিনারের নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে একেবারে উধাও। বলো কি? আরে হ্যাঁ, আজ সকালে মিস্টার ভ্যান রিপার আস্তা বলে উকি মেরে দেখেন তার ঘোড়া গান পাউডার চুপচাপ দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। হ্যাঁ, এদিকে ঘোড়ার সওয়ারির টিকিট দেখা নেই, গান পাউডারের পিঠের জিনটাও হাওয়া। বলো কি? মাস্টার ক্রেনের মতো একজন মানুষ ঘোড়ার জিন চুরি করে চম্পট দিয়েছেন? চুরি করতে যাবেন কেন? জিনটা গির্জায় যাওয়ার রাস্তার ধারে একটা ঝোপের পাশে পাওয়া গেছে। হ্যাঁ, আর বড় সেতুটার উপরে একটা কুমড়ো পাওয়া গেছে। কুমড়ো? সে আবার কি? হ্যাঁ,
সত্যি অদ্ভুত ব্যাপার। কুমড়োটা আবার ফেটে শত টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন প্রচণ্ড জোরে সেটাকে ছুঁড়ে মেরেছিল। তার পাশেই মাস্টার ক্রেনের টুপিটাও পড়েছিল, কিন্তু জলজ্যান্ত লোকটা যেন কর্পূরের মতো উবে গেছে। যা বাবা, এ তো বড় আশ্চর্য ব্যাপার। তবে কি জানো, কি? রাস্তার ওপর গান পাউডার ছাড়াও আরও একটা ঘোড়ার খুঁড়ের চিহ্ন পাওয়া গেছে। হ্যাঁ, তাই নাকি? তার মানে তো হ্যাঁ, ঠিক ধরেছ। পরের রবিবার চার্চে গিয়ে সবাই এই রহস্যময় ঘটনাটা নিয়ে প্রচুর জল্পনা করল। আশেপাশের জায়গাটা আরও একবার ভালো করে দেখে সকলের বদ্ধমূল ধারণা হলো যে স্লিপি হলোর হেডলেস হর্সম্যান এসে ইকাবট ক্রেনকে তুলে নিয়ে গেছে। শিক্ষকের এই করুণ পরিণতি নিয়ে অবশ্য বেশি দিন আলোচনা করল না কেউ। কিছুদিনের মধ্যে তার কথা প্রায় ভুলেই গেল সবাই। কিন্তু বেশ কয়েক বছর পরে কৃষক হান্স ভ্যান রিপার একবার নিউ ইয়র্ক শহর থেকে ঘুরে এসে সবাইকে এক আশ্চর্য খবর দিলেন। ওহে, ইকাবট ক্রেন এখনো বহাল তবিয়তে বেঁচে আছেন। হ্যাঁ, তাই নাকি? তাহলে আর বলছি কি, খোঁজ নিয়ে জানলাম শহরে ল নিয়ে বেশ কয়েক বছর পড়াশোনা করবার পর সম্প্রতি 10 পাউন্ড কোর্টের জাজ হয়েছেন। ওই ভূতের গল্প টল্প ওসব বাজে। এই যে তাজ্জব ব্যাপার। কিন্তু মিস্টার ভ্যান রিপার, ভূতের গল্প যদি সত্যি না হয়, তাহলে সেদিন রাতে উনি আমাদের গ্রাম থেকে হঠাৎ করে উবে গিয়েছিলেন কি করে? সেটাই তো ব্যাপার। এই আলোচনার মাঝে ব্রাউন বোনস হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। কেন, সেটা ঘরে উপস্থিত লোকজনেরা কেউই বুঝতে পারলেন না। হয়তো পথের কাঁটা সরে গেছে বলেই তার ফুর্তি হয়েছিল। এ কথা তো ঠিক যে মাস্টার ক্রেন উবে যাওয়ার কিছুদিন পরেই ক্যাটরিনা ভ্যান ট্যাসেলকে বিয়ে করেছিল ব্রম। অনেকেরই সন্দেহ হতে লাগলো যে এই ঘটনা সম্পর্কে ব্রম বোনস এমন কিছু জানে যা সে গ্রামের অন্যদের জানাচ্ছে না। তবে গ্রামের বয়স্ক মহিলারা আজও বিশ্বাস করেন যে ইকাবটকে সত্যিই অলৌকিক কোনো শক্তি এসে তুলে নিয়ে গিয়েছিল। তাদের ঝুলিতে আরও একটি গল্প সংযোজিত হলো, আর গির্জায় যাওয়ার রাস্তাটা আগের চেয়েও বেশি রোমাঞ্চকর তাদের কল্পনায়। ইকাবট ক্রেনের ফেলে যাওয়া স্কুল বাড়িটাতেও আর ক্লাস হতো না, ফলে সেটাও অচিরেই পোড়ো বাড়িতে পরিণত হলো। ঠিক সন্ধে নামার মুখে উপত্যকার ক্ষেতে কাজ করতে করতে মাঝে মাঝেই চাষিরা সচকিত হয়ে উঠত। তারপর বাড়ি ফিরে তাদের স্ত্রীদের হলপ করে বলতো, ক্ষেতের মাঝে দাঁড়িয়ে তারা স্পষ্ট শুনতে পেয়েছিল অনেক দূর থেকে ভেসে আসছে একটা পরিচিত বিষণ্ণ গলায় গাওয়া ধর্মসঙ্গীতের সুর। Amazing grace, how sweet the sound that saved a wretch like me. I once was lost, but now I'm found. Was blind, but now I see. শুনলেন ওয়াশিংটন আর্ভিংয়ের জনপ্রিয় গল্প অবলম্বনে দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। ওয়াশিংটন আর্ভিংয়ের জন্ম 1783 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তাকে আমেরিকান ছোট গল্পের জনক বলা হয়ে থাকে। পেশায় আইনজীবী ও কূটনীতিবিদ হলেও লেখক হিসেবেই তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। 18 শতকের আমেরিকান ফোকলোর, রোম্যান্স আর অলৌকিক আবহ ফুটিয়ে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। রিপ ভ্যান উইঙ্কেল এবং দ্য লেজেন্ড অফ স্লিপি হলোর মতো জনপ্রিয় সৃষ্টি
আজও বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ক্লাসিক হিসেবে গণ্য। এই গল্প অবলম্বন করে তৈরি হয়েছে টিম বাটন পরিচালিত, জনি ডেপ আর ক্রিস্টিনা রিচি অভিনীত বিখ্যাত চলচ্চিত্র স্লিপি হলো। মূল গল্পের থেকে অবশ্য কিছুটা আলাদা এই ফিল্মের চিত্রনাট্য। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে রাজীব চ্যাটার্জি, ইকাবড অগ্নি, ব্রম শুভজিৎ, সঙ্গে ইন্দ্রনীল ভাদুরী, দীপঙ্কর দেব, স্নিগ্ধা ঘোষ, সাক্ষ্য রায় এবং দেবস্মন ঘোষ। গল্পের সূত্রধার ও মিসেস ভ্যান ট্যাসেলের চরিত্রে সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্রকমল মুখার্জি, প্রচার অলঙ্করণ কৃষ্ণেন্দু মণ্ডল, সহকারী নির্দেশক শুভজিৎ, কার্যনির্বাহী প্রযোজক গোপা চক্রবর্তী, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।